তো আজকে আমরা দেখব আগামী পার্ট 3-তে আমরা দেখেছিলাম যে বাকি কোয়েশ্চেনগুলি ছিল 26 পর্যন্ত 2 মার্কের কোয়েশ্চেনগুলি। তো আজকের ভিডিওতে আমরা কভার করব 3 মার্কের সব কোয়েশ্চেনগুলি, যেটা টোটাল নাম্বার হবে 24 নাম্বার, সিরিয়াল নাম্বার 27 থেকে 34 পর্যন্ত আজকে আমরা দেখব। দেখো, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। আচ্ছা, প্রমাণ করার আগে মনে রাখবা, এই অঙ্কগুলি করার আগে সবচেয়ে প্রথমে আমাদের কাজ হলো যেটা বলা হবে তার ঠিক উল্টোটা ধরে নিতে হবে। এখানে বলা হয়েছে অমূলদ, তাহলে আমরা মূলদ সংখ্যা ধরে কাজ করব। ধরি √2, ঠিক উল্টাটা ধরতে হবে। √2 একটি মূলদ সংখ্যা, যেহেতু অমূলদ বলা হয়েছে, এটা তো আমরা জানি না অমূলদ হবে না হবে, আমরা মূলদ সংখ্যা ধরে কাজ করব। একটি অমূলদ সংখ্যা, তাহলে √2 যদি মূলদ সংখ্যা হয় তাহলে p/q আকারে প্রকাশ করা যায়। কি আকারে প্রকাশ করা যায়? p/q আকারে প্রকাশ করা যায়। অঙ্কটা একটু বড় হবে যেহেতু 4 মার্কের 3 মার্কের, প্রকাশ করা যায়। আচ্ছা, এখানে আমরা ঠিক উল্টা ধরে নেব। এবার নেক্সট কি করব দেখো, এবার √2 = p/q লিখি এবং উভয় দিকে বর্গ করে পাই। আমরা বর্গ করে দেব, উভয় দিকে বর্গ করে পাই। তাহলে বর্গ করলে কি হবে? এখানে হয়ে যাবে স্কয়ার, এখানে হয়ে যাবে স্কয়ার। তাহলে এখানে কি আসবে? এখানে দাঁড়াবে তোমার √2, রুটের স্কোয়ারে ক্যান্সেল, এখানে রুটের স্কোয়ারে ক্যান্সেল, শুধু থাকবে 2, আর এখানে থাকবে তোমার p²/q²। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও নিচে 1 বসিয়ে, তাহলে হবে p² = 2q²। p² কত? 2q² দাঁড়াচ্ছে এখানে। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে কি বোঝা যাচ্ছে? যেহেতু 2q² আছে, q² এর সঙ্গে 2 একটি কি সংখ্যা? 2 একটি যুগ্ম সংখ্যা। কি সংখ্যা? যুগ্ম সংখ্যা। তাহলে কি হবে? তার যে বিপরীত p আছে সেটাও কি হবে? pও কি হবে? পিউ যুগ্ম সংখ্যা হবে। তাহলে কি হবে? পিউ যুগ্ম সংখ্যা হবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যেহেতু q² এর সঙ্গে যে সংখ্যা আছে 2, সেটা যুগ্ম সংখ্যা। তাহলে আমরা এখানে ধরে নিই এবার p = কত ধরতে পারি? p = 2কে ধরে করি। p কি? 2কে। এবার 2কে ধরলে pটা রিপ্লেস হয়ে যায়, কি হবে? এখানে হবে 2k হোল স্কয়ার, এখানে হবে 2q²। এবার 2 2 যার এখানে হবে 4, এখানে হবে k²। এবার 2 দিয়ে যখন আমরা 4কে ক্যান্সেল করব তাহলে এখানে আসবে 2, তাহলে 2k² = q²। এবার দেখো, এবার যে p এর q² এর ভ্যালুটা এসেছে, q² এর সঙ্গে দেখো, q² এর সঙ্গে আগে 2 ছিল, এবার যে আমরা p এর জায়গাতে কত ধরেছিলাম? 2k ধরেছিলাম। এবার k² কার ভ্যালু? তাহলে কার ভ্যালু আসছে? এটা p এর ভ্যালু আসছে। তাহলে এই ক্ষেত্রে কি হলো? p এর সঙ্গেও কি আসছে? p এর সঙ্গেও 2 আসছে। 2, যে 2 হলো এটাও কি একটি যুগ্ম সংখ্যা। তাহলে আমাদের ধারণা সম্পূর্ণ ভুল, কারণ তাদের সাধারণ উৎপাদক কত হবে? যদি মৌলিক সংখ্যা হতো, যদি মূলদ সংখ্যা হতো, তাহলে তাদের সাধারণ উৎপাদক কত আসলো? 1 আসতো। কিন্তু এখান থেকে আমরা লিখতে পারি, কিন্তু এখানে তাদের সাধারণ উৎপাদক কত এসেছে? 2 এসেছে। যেহেতু এখানে লিখতে পারো, যেহেতু p/q এর সাধারণ উৎপাদক কত এসেছে? সাধারণ উৎপাদক 2 এসেছে। কিন্তু যদি এটা মৌলিক সংখ্যা হতো, তাহলে মূলদ সংখ্যা হতো, তাহলে সাধারণ উৎপাদক কত আসতো? 1 আসতো মৌলিক সংখ্যা। কিন্তু এখানে 1 আসেনি, এই জন্য সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে সাধারণ উৎপাদক 2 এসেছে। এখান থেকে লিখতে পারি যে √2 একটি
মূলদ সংখ্যা নয় অমূলদ সংখ্যা। √2 একটি মূলদ সংখ্যা নয় অমূলদ সংখ্যা, নয় অমূলদ সংখ্যা। নেক্সট 28 নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি। কোয়েশ্চেনে দেওয়া আছে দ্বিঘাত বহুপদ রাশিমালার x² + 7x + 10 এর শূন্যগুলি বের করো এবং শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই করো। আচ্ছা, এখানে একটা বহুপদ রাশিমালা দেওয়া হলো, যেটা হলো x² + 7x + 10। আচ্ছা, এখান থেকে আমাদের শূন্যগুলি আগে বের করে নিতে হবে। x² + 7x + 10, আগে শূন্যগুলি বের করতে হবে। শূন্য বের করার নিয়ম তোমরা কি জানো সেটা আমি তো অবগত নই, আমি আবার করিয়ে দিচ্ছি এখানে কিভাবে করতে হয়। এখানে x² এর সঙ্গে মনে মনে 1 ধরতে হবে। ফার্স্টে যে 1টা ধরেছিলাম আমরা, কিছু নেই বলে 1 ধরেছিলাম, 1 এর সঙ্গে 10টাকে মাল্টিপ্লাই করব। 10 × 1 করলে হবে 10। এবার 10টা দেখো 1 এর টেবিল দিয়ে আমরা দেখেছি, এবার আমরা 2 এর টেবিল দিয়ে দেখবো 10 আসে কি। আর যেটা আসবে ওটাকে প্লাস বা মাইনাস করে মাঝখানটা আসতে হবে। তোমরা হয়তো বা জানো অনেকেই 2 × 5 = কত? 10। এবার 2 + 5 করলে কত হয়? 7। তাহলে মাঝখানের নাম্বারটা প্লাস করে আসছে, তাহলে আমরা 7টাকে রিপ্লেস করে লিখতে পারি কি 2 + 5। x² 1 না লিখলেও চলবে এখন। হ্যাঁ, 7 এর জায়গাতে আমরা লিখব 2 + 5, বাইরে x আছে, x + 10। এবার x² প্লাস, এখান থেকে ব্র্যাকেটটা তুলে নাও, প্লাসে প্লাসে প্লাস 2 × x, বাইরের x এর সঙ্গে মাল্টিপ্লাই হবে দুটো নাম্বার, এখানে হবে 2x, এখানে x এর সঙ্গে মাল্টিপ্লাই হলে হবে 5x + 10। এবার দুইটা করে কমন নিতে হবে, x² + 2x থেকে কমন নাও, আর এখানে হলো 5x + 10 থেকে কমন নাও। এখান থেকে কমন নিলে কি যায় দেখো, দুইটাতে x আছে, তাহলে x কমন চলে যাবে একটা, আর এখানে একটা x রইলো, আর সঙ্গে আছে 2। সেম এখানে এই দুইটা থেকে দেখো কি কমন নেওয়া যায়, দুইটা সেম টেবিল দিয়ে যাচ্ছে, 5 এর টেবিল দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এখানে আমরা 5 কমন নিয়ে নিই, তাহলে কি হবে 5 চলে যাবে। এখানে কি থাকবে ব্র্যাকেটে, প্রথমে থাকবে শুধু x, আর এই 5 দিয়ে 10কে ডিভাইড করলে হবে 2। তাহলে দুইটাতে কি কমন আসলো? x + 2, দুইটাতে কমন আসলো, এবং x + 5 এটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে চলে যাব। এখান থেকে আমরা শূন্যগুলি বের করে নিতে পারি। সুতরাং x + 2 = 0 ধরে, তাহলে x রাখলে +2টা গিয়ে কী হয়ে যাবে? -2। সেমভাবে ওইটাকেও বের করতে পারি, x + 5 যেটা এসেছিলো, x + 5 = 0, তাহলে x রেখে দিলে +5টা গিয়ে কী হয়ে যাবে? -5। এতটুকু শেষ হয়নি, কেবলমাত্র আমরা শূন্যগুলি বের করেছি। এবার শূন্য ও সহগের মধ্যে সম্পর্ক দেখতে হবে। সহগ বলতে বোঝানো হয়েছে যে যেরকম কি x এর সঙ্গে 7 আছে, তাহলে x এর সহগ হলো 7, x² এর সঙ্গে কিছু নেই, 1 আছে মনে মনে, তাহলে 1 হলো x² এর সহগ, আর c হলো ধ্রুবক পদ, ঠিক আছে, লাস্টে যেটা থাকে। তাহলে শূন্যগুলির যোগফলের সূত্রের দিকে আমরা দেখি। যোগফলের সূত্র কি? যোগফলের সূত্র হলো শূন্যগুলোর যোগফল। যোগফলের সূত্র কি? যোগফলের সূত্র হলো -b/a, -b/a। আচ্ছা, এখানে শূন্যগুলি কি কি আমরা বের করলাম দেখো, -2 একটা, আরেকটা হলো একটা বের হলো -2, আরেকটা বের হলো কি -5। -2 যেহেতু প্লাস হবে, তাহলে মাঝখানে প্লাস, -5, আর এটার কি আসতে হবে? অবশ্যই -b/a আসতে হবে। এটার সঙ্গে দেখবে সিমিলার আসে কি না, যদি আসে তাহলে শূন্য ও সহগের সম্পর্কের সত্যতা যাচাই হবে। এখানে -2 প্লাসে মাইনাসে -5 = -b/a, এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস -7, আর এখানে হলো -b/a। এবার দেখো ভালো করে যাচাই করে দেখো, অঙ্কতে কি ছিল? b এর ভ্যালু কত ছিল? 7। দেখো b বরাবর এখানে উপরে কি আছে? 7, আর নিচে কি থাকার কথা ছিল? a এর ভ্যালু মনে মনে কি আছে? 1 তো নিচে লিখলেও চলে, না লিখলেও চলে, তাহলে প্রথম বিষয়টা সত্যি হলো। আর যেটা মাইনাস ছিল এটা হলো সূত্রের মাইনাস, এখানে সূত্রতে মাইনাস আছে, দেখো এখানেও সূত্রতে, এখানেও নাম্বারটার সঙ্গে মাইনাস এসেছে। এটা হলো শূন্যগুলোর যোগফল। এবার গুণফল দেখে আমরা যাচাই করব। শূন্যগুলোর গুণফল, গুণফল হলো দুইটাকে মাল্টিপ্লাই করে দিই আমরা। দুইটা নাম্বার কি ছিল? একটা ছিল -2, আর একটা ছিল *-5। তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে কি হবে? দুইটা প্লাস, আর 5 দুগুণে হলো 10। এটার ভ্যালু কি আসার কথা? c/a। দেখো c এর ভ্যালু কত? এখানে
ধ্রুবক পদ যেটা সেটা 10 আর এর ভ্যালু মনে মনে 1, নিচে তো 1 না লিখলেও চলে। তাহলে কি হলো, শূন্য যেগুলি আমরা বের করেছিলাম ওইটার সঙ্গে সহগের সম্পর্কের সত্যতা সম্পূর্ণভাবে যাচাই হলো। তাহলে তোমরা লিখতে পারো সুতরাং দিয়ে নিচে যে শূন্য ও সহগের মধ্যে সম্পর্কের সত্যতা যাচাই হলো। 29 নম্বরে দেওয়া আছে তোমাদের, যেখানে সমাধান করার জন্য বলা হয়েছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, এটাকে আমরা সমীকরণ নাম্বার ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিই, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিই। ইকুয়েশন 1 ও ইকুয়েশন 2 যোগ করে পাই, এই দুইটাকে আমরা প্লাস করে দিই, যোগ করে পাই, তাহলে ইজিলি করা যাবে অঙ্কটা। তাহলে কি হবে, x প্লাস ওয়াই যেটা আছে x প্লাস ওয়াই, এটার সঙ্গে কে প্লাস হবে x মাইনাস ওয়াই, আর এদিকে হবে কত 14 প্লাস 4 প্লাস হবে। তাহলে কি হবে, এখানে ব্র্যাকেট তুলে নেই, বাইরে তো কিছু নেই, মনে মনে প্লাস আছে, তাহলে x প্লাস ওয়াই হবে, এখানে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস x, আর এখানে হলো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, আর এখানে 14 আর 4 প্লাস করলে যেটা ইকুয়াল টু ছিল ওইটা তো আমরা প্লাস করব, তাহলে এখানে হবে 18। এবার দেখো এখানে প্লাসের ওয়াই, এখানে মাইনাসের ওয়াই, দুইটা ক্যান্সেল, তাহলে x আর x, দুইটা x মিলে হবে 2x ইকুয়াল টু 18। এবার আমরা x রেখে দিই, তাহলে 18 উপরে 2টা কী হয়ে যাবে, যেহেতু গুণ আছে x এর সঙ্গে, এটা ওইটা গিয়ে হয়ে যাবে ডিভাইড, ভাগ হলে হবে আনসার আসবে 9। আনসার কত আসবে 9। তারপরে এবার যে x এর ভ্যালুটা 9 এসেছে ওইটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। x ইজ ইকুয়াল টু 9 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে কি হবে, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত ছিল 14 1 নম্বরে, তাহলে x এর ভ্যালু এখানে কি বসবে 9 বসবে, 9 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 14। এবার তুমি এখানে ওয়াইটা রেখে দাও, 14 প্লাস 9টা ওইদিকে গিয়ে কী হয়ে যাবে -9, এবার -9 করলে হবে 5। তাহলে এই সমাধানে x এর ভ্যালু এসেছিল 9 এবং y এর ভ্যালু এসেছে 5। এবার 30 নাম্বারটা আমরা দেখো এখানে কোয়েশ্চেনে কি বলা হয়েছে, দেখাও যে 1,7 4,2 -1,1 এবং -4,4 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে জানি যে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু হতে গেলে বর্গক্ষেত্রের বাহুগুলি কি হয়, বর্গক্ষেত্রের সব বাহুগুলি কীরকম থাকে, বর্গক্ষেত্রের সব বাহুগুলি কি থাকে, সমান হয়। বর্গক্ষেত্রের সব বাহুগুলি কি হবে, সমান হবে। তাহলে কি হইতে হবে, যদি আমরা এটাকে এ ধরে নিই, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি ধরলাম, তাহলে যে তাদের মধ্যে দূরত্বগুলি বের করব, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার ডি থেকে এ, তাহলে কি হবে, দূরত্বগুলির মান কি হতে হবে, সেম টু সেম আসতে হবে। সেম টু সেম আসলেই তো আমরা বলতে পারবো যে এগুলি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর মান কি হয়, সমান হয়। তাহলে প্রথমে আমরা এ ও বি এর মধ্যে দূরত্ব বের করে নিই। এ ও বি এর মধ্যে দূরত্ব আমরা বের করলাম, এটাকে কি ধরলাম, দেখো এ ও বি এর মধ্যে দূরত্ব বের করলে এটাকে আমরা ধরলাম 1,7 যেটা আছে, আর এখানে আছে 4,2, এটাকে আমরা x1 ধরে নিই, এটাকে y1, এটা x2, এটা y2। তো সূত্রটা কি হবে, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখানে x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হলো এখানে 1 এবং x2 এর ভ্যালু হলো এখানে 4, দুটা স্কোয়ার হবে, প্লাস y1 এর ভ্যালু কত 7 মাইনাস y2 এর ভ্যালু কত হবে 2 স্কোয়ার। এবার 1 এর থেকে 4 মাইনাস করলে এখানে আসবে -3 টু দি পাওয়ার স্কোয়ার, আর এখানে 7 তে 2 মাইনাস করলে আসবে 5। এবার মাইনাস দুইবার থাকলে স্কোয়ার হলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 3 স্কোয়ার এখানে হবে 9, এখানে 5 স্কোয়ার হবে কত 25, তাহলে দুইটাকে প্লাস করলে দাঁড়াচ্ছে আনসারটা √34। এভাবে আমরা বাকিগুলিও দেখব, বাকিগুলি কি বি এবং সিও দেখবো। এবার আমাদের দূরত্ব এ থেকে বি বের করেছিলাম, বি থেকে সি এর দূরত্ব বের করব। দেখো এখানে আমি একটু এই জায়গাটা মুছে নিচ্ছি, নাহলে আবার জায়গা হবে না করার জন্য, এই জন্য। এবার বি এবং সি এর মধ্যে দূরত্ব আমরা বের করব। দেখো বি ও সি এর মধ্যে যে দূরত্ব ছিল, আচ্ছা বি ও সি এর মধ্যে আমরা দূরত্ব বের করব।
ফর্মুলা সেম হবে, ফর্মুলাটা আমি আর লিখবো না, এখানে একবার লিখে দিয়েছি। এবার দেখো বি এ যে ছিল ওটার ভ্যালুটা কত ছিল, এখানে 4,2 আর এখানে ছিল -1,1। এবার এখান থেকে করে দেখি, বি ফর্মুলা হবে x1, এটা হবে x1, এটা হবে y1, এটা হলো x2, এটা হবে y2। আচ্ছা, এবার x1 মাইনাস x2 করি, x1 হলো 4 মাইনাস x2 হলো -1। এবার ফর্মুলা তো একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, এখানে +1, তারপরে মাঝখানে প্লাস, আবার y1 মাইনাস y2 হলো 2, y1 হলো 2 আর y2 হলো 1, তাহলে এখানে হবে -1 স্কোয়ার। 4 আর 1 হবে 5 স্কোয়ার, আর 2 এর থেকে 1 মাইনাস করলে হবে 1, তাহলে 5 স্কোয়ার হলো 25 আর এখানে 1 স্কোয়ার হলো 1, টোটাল হবে 26। আচ্ছা, আমরা জানি কি প্রথমে বলেছিলাম যে বর্গক্ষেত্রে যে চারটি বাহুর মান হবে, চারটি বাহুর মান কি হবে, সমান হবে। তাহলে আমরা প্রথম দুইটাতেই বুঝতে পারলাম, একটা এ বি এর দূরত্ব আসলো 34, কিন্তু বি এবং সি এর দূরত্ব আসছে 26। আনসার তো এখানেই প্রথম দুইটাতেই মিলে নাই। তারপরে বাকিগুলি তোমরা ট্রাই করে দেখবে কীরকমভাবে সি এবং ডি এর দূরত্ব বের করে, ডি সঙ্গে এ এর দূরত্ব বের করে, আনসার অটোমেটিকলি এখানে মিলবে না, মানে বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু নয়। আনসার হবে এখানে কি, বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের, যেহেতু আনসারগুলি সেম আসছে না, তাহলে কি হবে, বিন্দুগুলি বর্গক্ষেত্রের একটি শীর্ষবিন্দু নয়, বর্গক্ষেত্রের একটি শীর্ষবিন্দু নয়। 30 নম্বর কোয়েশ্চেনের যেটা অথবা ছিল ওইটা দেখব। 5, -6 এবং -1, বিন্দু দুই সংযোজক রেখাংশকে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে নির্ণয় করো এবং ছেদ বিন্দুটি নির্ণয় করো। আচ্ছা, ধরি যে y অক্ষকে k:1 অনুপাতে বিভক্ত করে, কি অনুপাতে বিভক্ত করে, k:1 অনুপাতে বিভক্ত করে, এটা একটা আনসার আসবে পরে, বিভক্ত করে k:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখানে আমরা যে বিন্দুদ্বয় আমরা ধরে নিই, বিন্দুদ্বয় যদি y বলে তাহলে y এর ভ্যালু বের করতে হবে। বিন্দুদ্বয় হলো বিন্দুটি, আচ্ছা বিন্দুদ্বয় ছেদ বিন্দুটি হলো, এখানে লিখতে হবে বিন্দুটি হলো, যার মান বের করার জন্য বলবে তার মানই বের করবো, আর বাকিটার ভ্যালু 0 হয়ে যাবে। যেমন y অক্ষ বলা হয়েছে, তাহলে y জায়গাতে y ঠিক থাকবে, কিন্তু x এর ভ্যালুটা এখানে 0 হয়ে যাবে। এবার আমরা এই সূত্র থেকে করবো অঙ্কটা, x = kx2 + 1x1 বাই k + 1, এই ফর্মুলাটা, এবং y = ky2 + 1x1 y1 আর নিচে হবে k + 1। এখান থেকে k + 1টা হলো, এখানে দেখো k:1 অনুপাতে যে বিভক্ত করেছে এটাই নিচে লিখলাম, আর যখন x2 নেই তাহলে 1 এর সঙ্গে x1 চলে যায়, এই ক্ষেত্রে y2 নিলে y1 চলে যাবে 1 এর সঙ্গে। এবার এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে দেখো x এর ভ্যালুটা কি হলো, x এর ভ্যালুটা আমরা ধরে নিয়েছিলাম 0, x এর ভ্যালুটা কি ধরে নিয়েছিলাম 0 k। এবার x2 এর ভ্যালু কি, এটাকে আমরা x1 লিখতে পারি, এটাকে y1, এটা x2, এটা y2। তাহলে x2 এর ভ্যালু আসলো এখানে -1 + 1 লিখলেও চলে, না লিখলেও চলে, 1 তো মাল্টিপ্লাই হলে সেমই আসবে। x1 এর ভ্যালু হলো 5 আর নিচে হলো k + 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব আমরা এইভাবে, যদি 0-র সঙ্গে k + 1 মাল্টিপ্লাই হয় তাহলে অটোমেটিকলি কি চলে আসবে, অটোমেটিকলি বুঝতে পারছো 0 চলে আসবে, আর এইদিকে 1 এর সঙ্গে এগুলি মাল্টিপ্লাই করলে কি থাকবে, সেমই থাকবে। এখানে দেখো প্লাসে মাইনাসে -k, আর এখানে +5 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে তো 5ই হবে। এবার -k এদিকে থাকুক, এবার +5টা ওইদিকে গিয়ে কী হয়ে যাবে, -5।
এবার মাইনাসে মাইনাসে ক্যান্সেল করলে কে এর ভ্যালু থাকবে 5, কে ইজ ইকুয়াল টু কত এসেছে 5। এবার আমরা যে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, আমরা তো জানি এক্স এর ভ্যালু এখানে 0 ধরে নিয়েছিলাম, যেটা বলেছিলাম যার ভ্যালু বলবে সে তার ভ্যালু বের করতে হবে, আর অটোমেটিকলি যে থাকবে তার ভ্যালু 0 হয়ে যাবে। এবার ওয়াই এর ভ্যালু কীভাবে আমরা বের করব, কে এর ভ্যালু তো আমরা অলরেডি জানি, এখানে কে এর ভ্যালু হলো 5, আর y2 ছিল আমাদের -4 প্লাস 1, y1 এর ভ্যালু ছিল আমাদের -6, নিচে কে এর ভ্যালু হলো 5 আর 1। তাহলে এখান থেকে প্লাসে মাইনাসে -4 × 5 = 20, প্লাসে মাইনাসে -6 × 6, আর নিচে হলো 5 আর 1 প্লাস করলে হবে 6। আচ্ছা, এটা কিন্তু 20 মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে -26 আর নিচে হলো 6। এবার এটাকে ক্যান্সেল করলে 2 দিয়ে পরে আসবে -13 আর নিচে আসবে 3, আনসার হবে -13/3। এবার -13/3 এসেছে, তাহলে এখানে আমরা বলতে পারি যে বিন্দুটি হলো কি, বিন্দুটি হলো একটি আসলো 0 আর একটি আসলো -13/3, আর অনুপাতটা যেটা ছিল k:1 অনুপাত আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এখানে অনুপাতটা দাঁড়াবে কে এর ভ্যালু কত এসেছে 5, তাহলে অনুপাত হবে এখানে কে জায়গা হবে 5:1, তাহলে 5:1 হবে এখানে। 31 নাম্বার, যেখানে বলা হয়েছে ABCD ট্রাপিজিয়াম যেখানে AB সমান্তরাল DC। আচ্ছা, ট্রাপিজিয়ামটা কীরকম দেখতে দেখো, ট্রাপিজিয়ামটা ছিল তোমার এরকম ছিল, এখানে AB ছিল উপরে, মাঝখানে হলো EF, শেষে ছিল DC। তো এখানে বলা হয়েছে ABCD একটা ট্রাপিজিয়াম, এটার মাঝখানে EF একটা, যে AD কে E তে এবং BC কে F দ্বারা এটা দুইটাকে জয়েন করা হলো, যুক্ত করা হলো। দুইটি বিন্দু যথাক্রমে E এবং এমনভাবে নেওয়া হয়েছে যাতে EF বাহু AB এর সাথে সমান্তরাল হয়। EF বাহুটা কার সঙ্গে সমান্তরাল, AB এর সঙ্গে হয়। দেখাও যে AE/ED = BF/FC। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা AC অঙ্কন করতে পারি। কি অঙ্কন করতে পারি, AC। তাহলে এখানে লেখো AC যুক্ত করি, যেখানে AC EF কে G বিন্দুতে ছেদ করে। কোন জায়গাতে ছেদ করেছে, G বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটাকে আমরা যেখানে জয়েন করেছে সেটাকে কি নাম দিয়ে দিতে পারি, G। আচ্ছা, এটা দেখো একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে, এটা একটা ট্রায়াঙ্গেল, আবার এদিকে এটাও একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি প্রমাণ করতে পারবো AE/ED, আর একটা হলো AG/GC। যেটা দেখো ওই কোশ্চেনে যেটা দেওয়া ছিল AB সমান্তরাল DC, এটা সমান্তরাল। আবার দেখো কোশ্চেনে এক জায়গাতে বলা হয়েছে EF বাহু AB এর সাথে সমান্তরাল, তাহলে EFও সমান্তরাল এখানে। এবার আমরা AC কে যুক্ত করার জন্য এখানে দুইটা ট্রায়াঙ্গেল পেয়ে গেছি, একটা হলো ADC, আর একটা আমরা এখানে পেয়েছি এখানে পেয়েছি আমরা ACD বা ADC বলতে পারো, এখানে পেয়েছি আমরা ABC। ট্রায়াঙ্গেল ADC থেকে পাই, এখানে কি পাবো আমরা, যদি আমরা থেলসের উপপাদ্য ইউজ করি, এখানে থেলসের উপপাদ্য হলো AE/ED equal to AG/GC। এটা কোনটার ক্ষেত্রে, এখানে ট্রায়াঙ্গেল যেটা ছিল ADC এর ক্ষেত্রে। এবার ট্রায়াঙ্গেল কার জন্য দেখবো, AB, এটা দেখলাম ADCর জন্য, এখানে দেখবো ট্রায়াঙ্গেল ABCর জন্য, ABC থেকে পাই। কি পেলাম, সেমভাবে থেলসের উপপাদ্য এখানেও প্রয়োগ করব। এখানে কি পাওয়া যায় দেখো, এখানে পেলাম AG/GC, আর এখানে পেলাম
এফ বাই এফ সি। এবার এখানে একটা জিনিস কমন জিনিস লক্ষ্য করছো যে এ জি বাই জিসির ভ্যালু এখানে কি আসছে, এখানে ভ্যালু আসছে এ ই বাই ইডি, এবং এক্ষেত্রে এ জি বাই জিসির ভ্যালু কি আসছে, এক্ষেত্রে আসছে বি এফ বাই এফ সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই দুইটার যে এ জি বাই জিসির ভ্যালু এখানে আর এই দুইটার ভ্যালুকে আমরা একরকম করে দিতে পারি, মানে সিমিলার ইকুয়াল টু দিয়ে লিখে নিতে পারি। তাহলে কি হবে, যেহেতু এই দুইটার সমান ছিল, ইডি বাই এখানে হবে বিএফ বাই এফ সি। তাহলে আমাদের প্রমাণটা কি ছিল, সমান্তরাল, যে দেখাতে হবে যে ইএফ বাহু এবি এর সাথে সমান্তরাল হয়। তাহলে দেখালাম এখানে এই বাই ইডি এবং বিএফ বাই এফ সি দেখানোর জন্য বলা আছে। তাহলে তোমরা এখানে লিখতে পারো শুড, এস এইচ ও ডব্লিউ ইডি, শুড। 32 নাম্বার দেওয়া আছে ট্রায়াঙ্গেল এ সি বি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ হলো সমকোণ এ বি ইজ ইকুয়াল টু 29 এবং বিসি হলো 21। তাহলে এবিসি এখানে বলা হয়েছে এবিসি হলো থিটা, বিটা যেটা এটা থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র লাগিয়ে দিতে পারি। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে দেখো অতিভুজের ভ্যালু দেওয়া আছে 29 স্কোয়ার, আর লম্ব স্কোয়ারের ভ্যালু তো নেই, এখান থেকে আমরা বের করবো লম্ব। এখানে হলো এসি স্কোয়ার রেখে দিই, আর ভূমির ভ্যালু হলো এখানে 21 প্লাস দিয়ে 21 স্কোয়ার। এবার এসির ভ্যালু যখন বের করতে হবে আমাদের, এসিটাকে আমরা লেফট সাইডে রেখে দিলাম, আর 9 থেকে 21টা গিয়ে মাইনাস হয়ে যাবে, 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। এবার এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 29 স্কোয়ার হলো 841 এবং 21 স্কোয়ার হলো, তোমরা করে দেখে নেবে, আমি জানি এই জন্য বলে দিচ্ছি, লিখে দিচ্ছি ডাইরেক্ট। 21 স্কোয়ার হলো 441। তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 841 থেকে 441 মাইনাস করলে হবে 400। তাহলে আমরা এসি যদি লিখে দিই আর 400টাকে রুট হয়, তাহলে আনসার আসবে 400 রুট হয় 20কে তোমরা দুইবার মাল্টিপ্লাই করলে 400 আসে। তাহলে এসির ভ্যালু আসলো 20 একক, একক না লিখলেও চলবে। এবার এখানে বলা হয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু লেখার জন্য। আচ্ছা দেখো, সাইনের ভ্যালু হলো, আমরা জানি সাইন স্কোয়ার থিটা, এখানে বলা হলো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর ভ্যালু এখানে কত এসেছে 20, এখানে আমরা লিখে নিতে পারি 20। তাহলে উপরে চলে যাবে 20। আর ভূমি কত ছিল আমাদের, লম্ব বাই অতিভুজ হলো 29 প্লাস কস থিটা হলো লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটা, আর কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। ভূমি ছিল 21 বাই কি 29। এবার দুইটার যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার হবে। এবার দেখো 20 স্কোয়ার কত হবে, 20 স্কোয়ার হবে 400, আর প্লাস এখানে 21 স্কোয়ার আমরা আগেই বের করেছিলাম। 21 স্কোয়ার কত ছিল, 21 স্কোয়ার ছিল 441, আর এখানে 29 স্কোয়ারও আমরা বের করেছিলাম। 29 স্কোয়ার ছিল 841, এখানে হবে কত 841। এবার লসাগু করতে গেলে যেহেতু নিচের নাম্বারগুলি সেম, তাহলে একটা কমন চলে আসবে, 841 কমন চলে আসবে, আর উপরেরগুলি প্লাস হবে 400। যেহেতু 841 দিয়ে ক্যান্সেল করলে থাকবে 1 দিয়ে 400কে মাল্টিপ্লাই করলে সেম, এখানেও সেমভাবে ক্যান্সেল হবে, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 441। দুইটাকে প্লাস করলে উপরেও 841 আসবে। আগেই আমরা দেখেছিলাম যে 841 থেকে এত মাইনাস করলে আসছিল। তাহলে এটা 400-এর সঙ্গে 441 প্লাস করলে হবে 841, এবং নিচে হলো 841, সেম নাম্বার ক্যান্সেল, তাহলে 1 থাকছে। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা মান কত আসছে, মান আসছে তোমার 1। এটাই আনসার। 32 নম্বরে যেটা অথবা ছিল, জ্যামিতিক উপায়ে cos 30 ডিগ্রির মান নির্ণয় করো। আচ্ছা, জ্যামিতিক উপায়ে নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ নিতে পারি। কি নিতে পারি, সমবাহু ত্রিভুজ। ধরি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি কি একটি সমবাহু ত্রিভুজ।
যার প্রতিটি কোণের মান কত, সমবাহু ত্রিভুজ হলে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে প্রতিটি কোণের মান কত হবে? প্রতিটি কোণের মান হবে, প্রতিটি কোণের মান বা একটি কোণের মান কত ডিগ্রি আসবে? 60 ডিগ্রি, যেহেতু 3টি সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। এবার এখানে ধরে নিই যে বাহুগুলি হলো, একটি বাহু হলো 2a, প্রত্যেকটি বাহুকে আমরা 2a ধরে নিই। এবার কোশ্চেনে বলা হয়েছে যে জ্যামিতিক উপায়ে cos 30 ডিগ্রির মান নির্ণয় করো। এবার আমাদের দরকার কিন্তু 30 ডিগ্রি, শুধু কি দরকার? 30 ডিগ্রি। তাহলে এখানে এক কাম করতে পারি, এখানে আমরা লম্ব অঙ্কন করি। এটার নাম দিয়েছিলাম কি? ABC, এটার নাম দিয়ে দিই D। এবার এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যদি এটা 60 ডিগ্রি হয় ভ্যালুটা, তাহলে কি হবে? BAD, আবার এখান থেকে ধরলে CAD ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি। যেহেতু অর্ধেক অর্ধেক হয়ে গেছে, এই পার্টও অর্ধেক এই পার্টও অর্ধেক, তাহলে তারা আলাদা আলাদা করে কত নিয়েছে? 30 ডিগ্রি নিয়েছে, 30 ডিগ্রি। এবার এখান থেকে আরেকটা জিনিসও বোঝা যাচ্ছে, যেহেতু 30 ডিগ্রি, দুইটা আলাদা আলাদা পার্টই 30 ডিগ্রি, তাহলে BD ইজ ইকুয়াল টু কী হবে? DC হবে। BD ইজ ইকুয়াল টু কী হবে? DC। এবার এখানে আমরা ফর্মুলা লাগিয়ে দিতে পারি। কি ফর্মুলা? AB স্কোয়ার। AB দেখো এখানে এটা অতিভুজের মতন লাগছে, এটা লম্ব, এটা হলো ভূমি। তাহলে আমরা এখান থেকে লাগিয়ে দিতে পারি কি? AB বলতে এখানে অতিভুজ, স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব বলতে AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। এবার AD এর ভ্যালু কত? দেখো আমরা প্রথমেই ধরেছিলাম AB এর ভ্যালু ধরেছিলাম, AD এর ভ্যালু আমরা জানি না। AB এর ভ্যালু আমরা ধরেছিলাম কি? AB এর ভ্যালু ধরেছিলাম আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রে, যে প্রত্যেকটার ক্ষেত্রে যখন কি ধরেছিলাম আমরা? 2a করে। বাহুর মান কত ধরেছিলাম? 2a। তাহলে এখানে কি হবে? 2a স্কোয়ার AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার। BD স্কোয়ার দেখো, BD হলো কি? এটার অর্ধেক, BC এর অর্ধেক। যদি এটা 2 BC 2a হয়, তাহলে এটার অর্ধেক কি হবে? a হবে, তাহলে এটা হবে a স্কোয়ার। এবার এখানে সলভ করলে 2a স্কোয়ার হলো 4a স্কোয়ার AD স্কোয়ার প্লাস a স্কোয়ার। এবার AD স্কোয়ার আমরা জায়গাতে রেখে দিই, তাহলে 4a স্কোয়ার মাইনাস কী হয়ে যাবে? এখানে হয়ে যাবে a স্কোয়ার, গিয়ে এখানে প্লাসে থাকলে ওইদিকে গিয়ে মাইনাসের হয়ে যাবে, তাহলে AD স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 3a স্কোয়ার। এবার শুধু AD আমরা রেখে দিলাম, এখানে কি রেখে দিলাম? AD রেখে দিলে কি হবে? যে স্কোয়ারটা আছে ওইদিকে গিয়ে রুট হয়ে যাবে। এবার রুট হলে কি হবে? a স্কোয়ার, এর উপর যে স্কোয়ারটা আছে রুটের স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, আর কিন্তু উপর এটার ভিতরে এটা বেরিয়ে যাবে, এবং ভিতরে যে √3 আছে ওইটা তো থেকেই যাবে। তাহলে আনসার হবে এখানে √3a। যেটা কার ভ্যালু আসলো? AD এর ভ্যালু আসলো। এখানে কিন্তু অঙ্ক শেষ হয়নি। এবার আমাদের কাছে কার কার ভ্যালু আছে? AD বলতে এখানে আমরা পেয়ে গেলাম লম্ব, আর পেয়ে গেলাম কি? অতিভুজ। অতিভুজ তো আগেই ছিল, যেটা AB ছিল। এবার এখান থেকে আমরা cos 30 ভ্যালুটা বের করে নিতে পারি। কিভাবে? cos 30 ইজ ইকুয়াল টু আমরা জানি cos থিটার ভ্যালু কি হয়? cos থিটা হলো তোমার লম্ব বাই অতিভুজ। cos থিটা হলো কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি আসলো? cos থিটা হলো লম্ব বাই অতিভুজ, সরি cos থিটা তো লম্ব বাই অতিভুজ না, cos থিটা হলো ভূমি বাই অতিভুজ। বলতে লাস্টটা দ্বারা কাটবে, সরি। এবার দেখো cos 30 ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম? রুট, আনসারটা কি এসেছিল? লম্ব বাই অতিভুজ। লম্ব কি এসেছিল ভ্যালুটা? √3a। আর অতিভুজ আমাদের কি ছিল? AB ধরে তো আমরা করেছিলাম আগে। তাহলে ABর ভ্যালুটা কি ছিল? আগে তো আমরা দেখেছিলাম যে সবগুলি প্রত্যেকটি বাহু কি হবে? বাহুর মান সমান হবে, বাহুর মান হবে 2a। তাহলে এখানে নিচে হবে 2a। এবার উপরে নিচে ক্যান্সেল, তাহলে শুধু থাকবে √3/2। এটা হবে আনসার। দেখো 33 নাম্বার, দুইটি গণক যাদের প্রত্যেকের আয়তন 64 ঘন সেমি প্রান্ত বরাবর যুক্ত করা হলো। আচ্ছা, দুইটা গণক আছে, দুইটাকে প্রান্ত বরাবর যুক্ত করা হয়েছে। উৎপন্ন আয়ত গণকটির সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। আচ্ছা, আয়তন, গণকের আয়তন এক্ষেত্রে কার সমান হবে? a কিউব ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 64। কার সমান হবে?
আয়তনটা এ কিউব সমান জানি, ঘনকের আয়তন হলো এ কিউব ইজিক্যাল টু আয়তনটা কার সমান হবে এক্ষেত্রে তোমার এ কিউব ইজিক্যাল টু 64 হবে, মানে এ কিউবের সমান হবে। এখানে এ রেখে দিলে আমরা 64কে যদি আমরা কিউব রুট করি তাহলে কি হবে, কত আসছে, আনসার আসবে 4, আনসার আসবে কি 4। এবার দুইটাকে যুক্ত করার পর যে নতুন গণক তৈরি হবে তার দৈর্ঘ্যটা কি আসবে, দেখো দৈর্ঘ্যটা কি আসছে, দৈর্ঘ্য এল ইজিক্যাল টু কি, দুইটা ঘনকেরই যুক্ত হয়েছে যেহেতু, এই জন্য গণকের দুইটা কি হবে 4 + 4 হবে, তাহলে এখানে কত আসবে 8 আসবে, 8 সেন্টিমিটার। এবার প্রস্থ কত আসবে, প্রস্থ যেটাকে আমরা বি দিয়ে লিখি 4ই আসবে, 4 সেন্টিমিটার। উচ্চতাকে আমরা এইচ দিয়ে লিখি, যেটা 4 থাকবে, কেবলমাত্র লেন্থটা ডাবল হয়ে যাবে যেহেতু যুক্ত করা হয়েছে এদেরকে। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 × LB + BH + HL, 2 × L, L এর ভ্যালু কত ছিল এখানে 8 × B, B হলো 4 + B আবার 4, H এর ভ্যালু 4 + H, H এর ভ্যালু কত ছিল 4 ছিল, আর L এর ভ্যালু তো আমরা জানি 8 এসেছিল। এবার এগুলিকে মাল্টিপ্লাই করে দাও, 4 × 8 = 32, 4 × 4 = 16, আবার এখানে আসবে 4 × 8 = 32, 2 × ব্র্যাকেটে কত আছে দেখো 32, আর 32 প্লাস করলে হবে 64 আর 6 প্লাস করলে হবে 70 আর 10 হলো 80, 20 তাহলে হবে 160। যেহেতু ক্ষেত্রফল বলা হয়েছে তাহলে এককের উপর কি হবে, স্কোয়ার হবে। আবার আরেকটা জিনিস বলা হয়েছে আয়তন নির্ণয় করার জন্য, ঘনকের আয়তনের সূত্র হলো L × B × H, L × B × H, L এর ভ্যালু ছিল 8, B এর ভ্যালু ছিল 4, H এর ভ্যালু 4, তাহলে এখানে কত হবে দেখো 4 × 8 = 32, 32 × 4 করো, 32 × 4 করলে কত আসবে, 4 × 2 = 8, 3 × 4 = 12, 128 সেন্টিমিটার। যেহেতু আয়তন বলা হচ্ছে ইউনিটের উপর কি হবে, কিউব হবে। তো এবার আমাদের যে 3 এর মান ছিল সেটার লাস্ট অঙ্কে আমরা চলে এসেছি, 34 নাম্বার, যেটা কোনো একটি বিদ্যালয়ে 10ম শ্রেণীর 30 জন শিক্ষার্থীদের গণিতে 100 নম্বরের প্রাপ্ত নম্বরগুলি নিম্নের সারণীতে দেওয়া হলো। আচ্ছা, 100 নম্বরে তাদের এক্সাম নেওয়া হয়েছিল, নেওয়ার পর যে তারা কে কত নাম্বার পেয়েছে এগুলি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে মধ্যক বা গড় মান নির্ণয় করার কথা বলা হয়েছে। তো আমি এভাবে লাইন বাই লাইন করলাম না, তাহলে এগুলি বড় হয়ে যাবে, তোমরা প্লাস করে লিখে নিবে। আমি এখান থেকে বলে দিচ্ছি যে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। মধ্যক হবে তোমার প্রাপ্ত নম্বরের মধ্যক বা মধ্যমা আমরা কিভাবে নির্ণয় করব, দেখো এই যে শিক্ষার্থীদের সংখ্যা আছে FI, এগুলিকে আমরা FI বা F1 এগুলিকে আমরা প্লাস করব, প্লাস করলে কত আসবে 30কে আমরা যখন 2 দিয়ে ডিভাইড করব তাহলে 15, তাহলে এখানে মধ্যক চলে আসলো। এবার এখানে উল্লেখ করেছে গড় মান কিভাবে আসবে, গড় মানের ফর্মুলা হলো যেটা, এটা হলো তোমার উপরেরটা, এটাকে আমরা বলবো সিগমা এফএক্স হবে না, এখানে হবে গড় মান বলতে যে প্রাপ্ত নম্বর ছিল, নম্বরগুলি সবটি একত্রে করে সিগমা এক্স বাই সিগমা এফ, এগুলি প্লাস করলে এখানে নাম্বার আসছে, নাম্বারটা এখানে আসবে, নাম্বারটা আসবে 1779। উপরেগুলিকে আমরা যখন প্লাস করব সিগমা এক্স 1779, আর নিচে তো আমরা জানি নিচেরগুলি প্লাস করে আগেও দেখেছিলাম 30 আসবে। যখন এই দুইটাকে ডিভাইড করব তখন আনসারটা কত চলে আসবে, এখানে ডিভাইড করে তোমরা দেখে নিতে পারো, আমিও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 1779কে ডিভাইড করে 30 দিয়ে, 30কে 5 টাইমস যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে 150, এখানে 7 থেকে 0 বাদ দিলে 7 থেকে 5 মাইনাস করলে হবে 27, আবার কি নাম্বার 9। এবার এটাকে তোমার 9 টাইমস মাল্টিপ্লাই করলে হবে 270,
থাকবে 9, আবার পয়েন্ট বসে এখানে 0, এবার 3 টাইমস যদি মাল্টিপ্লাই করি তাহলে 90, তাহলে আনসার এখানে আসছে 59.3। তাহলে গড় মধ্যক আসলো 15 এবং গড় মান আসলো 59.3। তো আজকের ভিডিওতে আমরা 3 মার্কের কোয়েশ্চেনগুলি সবটি কভার আপ করলাম। আগামী ভিডিওতে আমরা 4 মার্কের বাকি কোয়েশ্চেনগুলি করব, যেটা আমাদের ভিডিওর পার্ট 5 হবে। এবং তোমরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দেবে ভিডিওটাতে, এবং অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। ধন্যবাদ।